আমরা অঙ্কের একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রায়ই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো এসে থাকে। দেখো, প্রথমের অঙ্কটাতে কি বলেছে, বলছে একজন ছাত্র একটি পরীক্ষায় 75% নম্বর পায়, যা 60% নম্বর পাওয়া অপর এক ছাত্র অপেক্ষায় 30 নম্বর বেশি। পরীক্ষার পূর্ণমান কত? একজন ছাত্র পেয়েছে 75% নম্বর, আর একজন পেয়েছে 60 নম্বর। তাহলে বেশি যে পেয়েছে সে কম পাওয়া ছাত্রর থেকে টোটাল নম্বরে 30 নম্বর বেশি পেয়েছে। তাহলে পরীক্ষার পূর্ণমান কত, এটা বের করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমরা কি করব, প্রথমে আমরা যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওই দুটো ডিফারেন্সটা বের করব। কত পার্সেন্ট দেওয়া আছে? 75% এবং 60%। এই দুটো ডিফারেন্সটা যদি আমরা বের করাই তাহলে কত হবে? 75 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে? 15% হচ্ছে। এই পার্সেন্টেজের ডিফারেন্সটা হলো কত? 15%। মোট নাম্বারের ডিফারেন্সটা হলো কত? 30 নাম্বার। অর্থাৎ মোট নাম্বারের 15%, এটাই হচ্ছে 30। তাহলে মোট নাম্বারের 1% কত হবে? 1% হবে 30-এর 15। আর মোট নাম্বার অর্থাৎ 100% কত হবে? 30-এর 15 গুণিত 100। আমরা কাটাকাটি করে নেব। 15 দুগুণে 30 অর্থাৎ 200। আমরা মোট নাম্বারটা পেয়ে গেলাম। কিভাবে করলাম? প্রথমে যে ছাত্রগুলো নম্বর পেয়েছে, একজন 75%, একজন 60%। 75% এবং 60%-এর ডিফারেন্সটা আমরা বের করে নিলাম, কত হলো? 15%। এরপর মোট নাম্বারের ডিফারেন্সটা কত দেওয়া আছে? মোট নাম্বারের ডিফারেন্সটা আছে 30%। অর্থাৎ 15% সমানই হচ্ছে 30 নাম্বার। 1% সমান কত? 100% সমান কত? পেয়ে গেলাম আমরা 200। অর্থাৎ পরীক্ষার পূর্ণ মান কত? 200। তো এখানে বলা আছে √3 সমান 1.732 হলে √6 + √2 ডিভাইডেড বাই √6 মাইনাস √2 এইটা সমান কত? এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো। √6 + √2 ডিভাইডেড বাই √6 মাইনাস √2 এটা দেওয়া আছে। এটার থেকে আমরা √3, এখানে √3-এর মান দেওয়া আছে 1.732। এখান থেকে আমরা √3 কীভাবে পাবো? √3 পেতে গেলে আমাদের এই যে 6 আছে, 6 এবং এখানে √2 আছে। 6 এবং √2 থেকে আমরা যদি √2 কমন নিয়ে নিই, √2 কমন নিলাম, তাহলে √6 থেকে √2 কমন নিয়ে নিলে থাকবে √3। √2 এর থেকে √2 কমন নিয়ে থাকবে +1 ডিভাইডেড বাই, এখান থেকেও যদি √2 কমন নিয়ে নিই তাহলে কি হবে? √3 মাইনাস 1। ক্লিয়ার? বুঝাতে পারলাম? √6 + √2 থেকে আমরা √2 কমন নিলাম, তাহলে থাকলো কি? √3 + 1। নিচে আসছে √6 মাইনাস √2, এখান থেকেও √2 কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো? √3 মাইনাস 1। আমরা √2 কেটে নিলাম, তাহলে থেকে গেল কি আমাদের? √3 + 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এরপর √3-এর মানটা আমরা জানি কত দেওয়া আছে? 1.732। তাহলে এখানে আমরা লিখব √3-এর পরিবর্তে 1.732 যুক্ত 1 ডিভাইডেড বাই, নিচেও আমরা √3-এর পরিবর্তে লিখব 1.732 মাইনাস 1। এরপর 1.732 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 2.732। নিচে যদি 1.732 থেকে 1 বিয়োগ করি তাহলে কত হবে? 0.732। 2.732 ডিভাইডেড বাই 0.732। এরপর আমরা এই দুটোর কাটাকাটি করে নেব। দশমিকের পর দুটোরই সমান সংখ্যক সংখ্যা আছে, দশমিকটা আমরা বাদ দিয়ে দিলাম। 2.732-কে 732 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত পাবো? তাহলে আমরা পাবো 3.732 অ্যাপ্রক্সিমেট। অর্থাৎ এর মান হয়ে গেল 3.732 প্রায়। এখানে কি বলেছে দেখো, একটি সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফলটি সংখ্যাটির 35% হবে। একটি সংখ্যা আছে, তাকে আর একটা কিছু সংখ্যা দিয়ে গুণ করছি, গুণ করার পর যে গুণফলটা পেলাম সেটা সংখ্যাটির 35% হবে। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কী করতে হবে? এটা 35% দেওয়া আছে, তো আমরা 35 লিখব, নিচে 100 লিখব।
কাটাকাটি করার পর যেটা পাবো সেটা দিয়ে যদি আমরা সংখ্যাটাকে গুণ করি তাহলে সংখ্যাটির আমরা 35% পেয়ে যাব। 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 7 35, 5 20 100, অর্থাৎ কত পেলাম আমরা, 7 20। কোনো একটি সংখ্যাকে যদি 7 20 দিয়ে গুণ করি তাহলে আমরা সংখ্যাটির 35% পাবো। এরপর দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করলাম সেটা বোঝার জন্য একটু বুঝতে হবে। ধরে নিলাম আমরা সংখ্যাটি হচ্ছে 100, ওটে সংখ্যাটি আমরা 100 ধরে নিলাম। একে যদি আমরা গুণ করি এক্স দিয়ে, 100কে আমরা এক্স দিয়ে গুণ করলাম, তাহলে কি বলছে, গুণ করলে কত দিয়ে গুণ করলে, অর্থাৎ এক্স দিয়ে গুণ করলে হলো গুণফলটি সংখ্যাটির 35% হবে। 100-র 35% মানে কত, 100-র 35% অর্থাৎ 35। তাহলে এক্সের মান কীভাবে পাবো আমরা, এক্সের মান পাবো আমরা 35 ডিভাইডেড বাই 100 যদি করি। তাহলে কি করে পেলাম আমরা 35 ডিভাইডেড বাই 100, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে আর একটি সংখ্যা দিয়ে গুণ করলে যদি গুণফলটি সংখ্যাটির কিছু একটা পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটা আমরা উপরে লিখবো, নিচে 100 লিখবো, কাটাকাটি করে নেবো, হয়ে গেল। যেটা এখানে আমরা বুঝিয়ে দিলাম কিভাবে পাচ্ছি। এরপর কাটাকাটি করবো, 5 7 35, 5 20 100, অর্থাৎ 7 20। তাহলে আমাদের এতটা ক্যালকুলেশন করার দরকার নেই, যেটা বললাম মনে রাখো, পার্সেন্টেজ যেটা আছে সেটা উপরে লিখবো, ডিভাইডেড বাই 100 লিখবো, তাহলে আমাদের হয়ে গেল। যদি কাটাকাটি হয় কাটাকাটি করে নেব। বলছে একটি কাজ কিউ এর থেকে পি এর 50% বেশি সময় লাগে। একটি কাজ কিউ যতদিনে করতে পারে পি এর তার চেয়ে 50% বেশি সময় লাগে। তারা একসঙ্গে 18 দিনে কাজটি শেষ করে। কিউ একা কত দিনে কাজটি করবে, অর্থাৎ কিউ এর থেকে পি এর 50% বেশি সময় লাগছে। তাহলে আমরা এটা কিভাবে করব, ধরে নিলাম কিউর যদি সময় লাগে 100 দিন, পি এর তার চেয়ে 50% বেশি সময় লাগে, অর্থাৎ পি এর কত দিন সময় লাগবে, পি এর সময় লাগবে 150 দিন। এরপর বলেছে তারা যদি একসঙ্গে কাজটি 18 দিনে করে, তাহলে পি আর কিউ একসঙ্গে কাজটি কত দিনে আমরা করতে হবে, পি এর লাগছে, কিউর লাগছে 100 দিন, পি এর লাগছে 150 দিন। তাহলে তারা একসঙ্গে করলে কাজটি কত দিনে শেষ করবে, এই নিয়মটা করে আমরা পি আর কিউ এর কতদিন সময় লাগছে করে নেব। কীভাবে করতে হবে, পি গুণিত কিউ ডিভাইডেড বাই পি যুক্ত কিউ। তাহলে 100 গুণিত 150 ডিভাইডেড বাই 250। আমরা 50 দিয়ে কাটাকাটি করে নেব, 50 3 50 5 5 20 100, অর্থাৎ 60 দিন। পি এর এবং কিউ এর একসঙ্গে কাজটি করলে কতদিন সময় লাগছে, 60 দিন সময় লাগছে। এরপর আমাদের বের করতে বলছে কি কিউ একা কতদিনে কাজটি করবে। তাহলে পি যুক্ত কিউ যদি 60 দিন সময় লাগে, তখন কিউ এর সময়টা কত হচ্ছে, তখন কিউ এর সময়টা হচ্ছে কত, 100 দিন। তাহলে পি যুক্ত কিউ যদি 1 দিন সময় লাগে, কিউ এর সময়টা কত হবে, 100 ডিভাইডেড বাই 60 দিন। এখানে দেওয়া আছে কি পি আর কিউ কত দিনে কাজটি করছে, 18 দিনে। 18 দিনে করলে কিউর কত সময় লাগবে, 100 ডিভাইডেড বাই 60 ইন্টু 18। কাটাকাটি করে নিই, 6 10 60, 6 3 18, 10 10 100, অর্থাৎ 30 দিন। কীভাবে করলাম আমরা, একটি কাজ কিউ এর থেকে পি এর 50% বেশি সময় লাগে। তাহলে আমরা কিউ এর ধরে নিলাম 100 দিন সময় লাগে, পি এর তাহলে তার থেকে 50% বেশি সময় লাগছে, অর্থাৎ কত লাগবে, 150 দিন। তাহলে পি এবং কিউ কাজটি একত্রে কত দিনে করবে, আমরা করে নিলাম 60 দিনে। এরপর পি আর কিউর যদি 60 দিন সময় লাগে একসাথে করতে, তাহলে উত্তরটা আমাদের বলেছে কিউ একা কত দিনে, তাহলে কিউর তখন কত সময় লাগছে, 100 দিন। পি প্লাস কিউ 60 দিন হলে কিউর হচ্ছে 100 দিন। পি প্লাস কিউর 1 দিন হলে কিউর কত সময় লাগছে, পি প্লাস কিউর 18 দিন হলে কিউর কত সময় লাগছে, করে নিলাম, কত হলো, 30 দিন। তাহলে আমরা সহজেই পেয়ে গেলাম কীভাবে উত্তরটা করতে হবে। আশা করি তোমরাও বুঝতে পেরেছ। চলে আসি পরের অঙ্কে। এখানে বলেছে একটি ট্রেন 10 মিনিটে 12 কিমি যায়। একটি টেলিগ্রাম খুঁটি অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য করতে গেলে প্রথমে আমাদের ট্রেনটির গতিবেগ বের করে নিতে হবে। ট্রেনটি 10 মিনিটে যাচ্ছে 12 কিমি। দশ মিনিটে যাচ্ছে
12 কিমি। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিটে, 60 মিনিটে কতটা যাবে? 10 মিনিটে যদি 12 কিমি যায়, 10-এর সাথে 6 গুণ করলে 60 হচ্ছে, 10 6 60। তাহলে আমরা গতিবেগটাকে 6 দিয়ে গুণ করবো। এখানে 12 কিমি দেওয়া আছে, 6 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 6 দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম 72 কিমি। অর্থাৎ ট্রেনটির গতিবেগ হয়ে গেল ঘন্টায় 72 কিমি। এরপর ঘন্টায় গতিবেগ আমরা পেয়ে গেছি 72 কিমি। ঘন্টায় 72 কিমি গতিবেগ পেলাম। আমাদের কি বলেছে যে টেলিগ্রাম খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটি 6 সেকেন্ড সময় লেগেছে। তাহলে ট্রেনটি 6 সেকেন্ডে কত যাবে বের করতে গেলে কী করতে হবে? আমরা যদি ঘন্টার গতিবেগটা জেনে থাকি, ঘন্টার গতিবেগকে আমরা যদি 5-এর 18 দিয়ে গুণ করি, তাহলে আমরা সেকেন্ডের গতিবেগটা পেয়ে যাব। 1 ঘন্টা যাচ্ছে 72 কিমি, তাকে আমরা গুণ করলাম 5-এর 18 দিয়ে, এটা আমরা কত সময়ের গতিবেগ পেলাম? 1 সেকেন্ডে। এরপর টেলিগ্রাম খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লেগেছে? টেলিগ্রাম খুঁটিটি অতিক্রম করতে সময় লেগেছে 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে কতটা যাবে? 1 সেকেন্ডে যে গতিবেগটা পেলাম তাকে আবার 6 দিয়ে গুণ, তাহলে আমরা 6 সেকেন্ডে গতিবেগ পেয়ে গেলাম। এরপর কাটাকাটি করে নেব। 18 4 72, 5 4 20, 20 6 120 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত? 120 মিটার। কীভাবে করলাম আমরা? ট্রেনটির গতিবেগ দেওয়া ছিল 10 মিনিটে 12 কিমি যায়, তাহলে 10 মিনিটে যাচ্ছে 12 কিমি। এরপর 1 ঘন্টা গতিবেগ আমরা বের করে নেব ঘন্টায়। তাহলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। 60 মিনিটে কতটা যাবে? 10কে 6 দিয়ে গুণ করলে 60 হচ্ছে, তাহলে 12কে আমরা 6 দিয়ে গুণ করব, পেয়ে যাব 72। 10 গুণিত 6 সমান 60। এখানেও 12কে 6 দিয়ে গুণ করলে আমরা ঘন্টায় গতিবেগটা পেয়ে গেলাম 72 কিমি। এরপর ঘন্টায় গতিবেগটা যদি থাকে, তাহলে সেকেন্ডের গতিবেগে রূপান্তর করতে গেলে আমাদের 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 72 গুণিত 5-এর 18, এটা আমরা পেলাম 1 সেকেন্ডের গতিবেগ। টেলিগ্রাম খুঁটিটি অতিক্রম করতে সময় লেগেছে কত? টেলিগ্রাম খুঁটিটি অতিক্রম করতে সময় লেগেছে 6 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডের গতিবেগকে আমরা আবার 6 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম ট্রেনটির দৈর্ঘ্য কত পেলাম? 120। এখানে দেওয়া আছে যদি রুট 225 সমান 15 হয়, তাহলে রুট 2.25 যুক্ত রুট 0.0225 যুক্ত রুট 0.000225 এর মান কত? তাহলে আমরা জেনেছি 225-এর বর্গমূল হচ্ছে 15। এখানেও প্রত্যেকটা সংখ্যার শেষটাতে 225 আছে। এখানে কি আছে? 2.25। আমরা 225-এর বর্গমূল কত জানি? 225-এর বর্গমূল জানি আমরা 15। এখানে দুটোর পরে দুটোর আগে দশমিক দেওয়া আছে। যদি বর্গমূল সংখ্যায় যেটার আগে দশমিক থাকবে, আমরা বর্গমূল করার পর তার অর্ধেক সংখ্যার আগে দশমিক দেব। এখানে দুটোর আগে দশমিক আছে, তার অর্ধেক মানে কি? একটা, অর্থাৎ আমরা একটার আগে দশমিক দিলাম। তাহলে কত হলো? 1.5 যুক্ত। এখানেও 225 আছে, 225-এর বর্গমূল আমরা পেয়েছি কত? 15। 225-এর বর্গমূল আমরা 15 লিখলাম। এখানে কটা সংখ্যার আগে দশমিক আছে? 4টা সংখ্যার আগে দশমিক আছে। 4-এর আমি কি বললাম যে যটা সংখ্যার আগে দশমিক থাকবে তার অর্ধেক করব, তাহলে আমরা বর্গমূল সংখ্যাটার আগে দশমিক পেয়ে যাব। এখানে 4-এর অর্ধেক কত হবে? 2। 4-এর অর্ধেক 2, অর্থাৎ দুটোর আগে দশমিক হবে, একটা দুটো, দশমিকটা পেয়ে গেলাম আমরা এখানে। যুক্ত। এখানেও শেষে আছে কত? 225। 225-এর বর্গমূল আমরা পেয়েছি কত? 225-এর বর্গমূল পেয়েছি 15। 15 লিখলাম। এখানে সবে মিলে কটা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? 3 আর এদিকে 3, 6টা সংখ্যার আগে। 6টা সংখ্যার আগে সবে মিলে দশমিক দেওয়া আছে। তাহলে 6-এর অর্ধেক কত হবে? 6-এর অর্ধেক হবে, 6-এর অর্ধেক সংখ্যা অর্থাৎ কত হবে? 3 হবে, অর্থাৎ 3টার আগে দশমিক দিতে হবে আমাদের। এখানে আমরা কটা সংখ্যা পাচ্ছি? 2টা সংখ্যা। 3 নম্বর সংখ্যাটা নেই যেহেতু, তাহলে আমরা কি করব? একটা শূন্য দেব। শূন্য দিয়ে তার আগে দশমিকটা দেব। এরপর এগুলো যোগ করলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 5 1 6 5 1 6.1, অর্থাৎ কত পেলাম? 1.665।